হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। এখন বাজে সকাল 7টা কি 7টা সামথিং। এই আমি বানিয়েছি হচ্ছে চা। সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করি, যার জন্য চা বানিয়েছি, আমার নিজের জন্য বানিয়েছি। হাজব্যান্ড খেয়ে দোকানে চলে গেছে, কাজ ছিল। আমাদের তো লেবার মিস্ত্রি নিয়ে কাজ, ওরা ডাকছিল, তাই হাজব্যান্ড চলে গেছে। আর আমি বানিয়েছি আমার জন্য চা, আর চায়ের সাথে বিস্কিট তো অবশ্যই নেব। বিস্কিটটাই খুঁজছিলাম। চলো চাটা খেয়ে নিই। এই যে চা, সকালবেলায় আমি আগে বলেছিলাম না যে সকালবেলায় দুধ চা খেতে ইচ্ছে করে, কিন্তু জানো তো বন্ধুরা, সকালবেলায় দুধ চা খেলে প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম। আর প্রচুর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখনও পর্যন্ত কাজ রয়েছে, প্রচুর কাজ রয়েছে যেগুলো শুরু করতে হবে, প্রচুর কাজ। চলো দেখি কী করি। তো প্রচুর কাজ রয়েছে, কাজগুলো করব, তার সাথে চা খাই। আজকে বেড কভার চেঞ্জ করব। আমি কালকে রাত্রে মোটামুটি ঠিক করে রেখেছি যে আজকে কি কি কাজ করব। আর রান্না তো অবশ্যই করব। কি সুন্দর লাগছে, সকাল সকাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ নেই, উফ, অপূর্ব অপূর্ব। কোকিল ডাকছে, তোমরা কি শুনতে পাচ্ছ? ওই দেখো বসন্তের কোকিল ডাকছে, দেখেছো? প্রতিদিনই কোকিল ডাকছে, কালকেও কোকিল ডেকেছে, আজকেও কোকিল ডাকছে, অপূর্ব। শুনতে পাচ্ছ? বসন্ত চলে গেছে কিন্তু কোকিল ডাকছে। ওই যে মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ আছে না, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, তো ঠিক সেরকম কোকিল ডাকছে বসন্তের। বেশ ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমটা এখন আপাতত নেই, পরে কী হবে জানি না। আর আমার আজকে প্রচুর কাছাকাছি। আজকে আসবে আমার ছেলে, একটু রান্নাবান্নাও করতে হবে। আসবে সেই বিকেল হয়ে যাবে, ওর কলেজ আছে, এক্সাম সেরে তারপরে আসবে, বিকেল হয়ে যাবে। চলো স্টার্ট করে দিই। ভালো লাগছে বেশ, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার। জল খেয়েছি, বাথরুম থেকে এসে জল খেয়েছি। আর সকালবেলায় এসেছিল, কি পার্টি ওটা জানি না, কি পার্টি, একজন এসেছিল, নির্দল না কি জানি না। ওই যে একটা বই দিয়ে গেছে আর একটা স্লিপ দিয়ে গেছে, 50টা টাকা নিয়ে গেছে। ওই বইটার দাম নাকি 50 টাকা, বইটার দাম 10 টাকা। আর সাহায্য চাইতে এসেছিল, বললো কিছু সাহায্য করবেন, 50 টাকা নিয়ে গেছে, ভোট দেওয়ার জন্য বলেছে, একটু ভাববেন এসব। এখন তো ভোট এসেছে না, কী পার্টি জানি না, নির্দলই মনে হয়। কী জানি একটা আশাকর্মী দাঁড়িয়েছে বলল। তাই বলল। চলুন চাটা খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে বকবক করতে। অনেকটা সময় বসেছিলাম, বসে থাকার পর ছেলেকে ফোন করলাম। ছেলে বললো মা কলেজ 11টা থেকে 11টা 40 পর্যন্ত কলেজ, তো কলেজটা মানে পরীক্ষা, কলেজ সেরে তারপর 11টা 40 ট্রেন ধরবো, ধরে। তো বললাম কিছু খেতে, তা বললো না মা, খেতে গেলে আর ট্রেন পাবো না, ওই মিয়ামর থেকে কিছু একটা নিয়ে নেব, ওটা ট্রেনে বসে খেয়ে নেব, আর বাড়ি যাবো গিয়ে ভাত খাবো। বাড়ি আস্তে আস্তে সেই 4টে 5টা বেজে যাবে, অতক্ষণ ছেলেটা আমার না খেয়ে থাকবে। বলছে মা খেতে গেলে আর ট্রেন পাবো না। তো সকালেও কেক কিছু একটু খেয়েছে, তা বললো খেতে গিয়ে ট্রেন পাবো না। আর আজকে হচ্ছে হাজব্যান্ডের জন্য করব হচ্ছে
ছাতু মুড়ি দেবো, কারণ ছাতুটাই দেবো আজকে। আজকে কিছু জলখাবার বানাইনি, ছাতু মুড়ি দেবো। আর এটা রেডি করে রেখে তারপরে যাওয়া হচ্ছে যুদ্ধে। যুদ্ধ করতে হবে না, সকাল সকাল যুদ্ধ না করলে হয়? যুদ্ধই জীবন বন্ধু, আর কি বলবো। যুদ্ধ করতে করতে পাগল হয়ে গেলাম। ছাতুটা ঢালাও হয়নি, তো এখন আমি এটা আনপ্যাক করছি। ঢালতে হবে জানো তো বন্ধু। গরম পড়ছে না যদিও, কিন্তু আজকে না আমার আর কিছু করতে ভালো লাগছে না। কেমন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনে হচ্ছে একটা গল্পের বই শরৎচন্দ্রকে নিয়ে একটু ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আমি খুব ভালোবাসি শরৎচন্দ্রের গল্প বই পড়তে, ভীষণ ভালো। বঙ্কিমচন্দ্রের ভীষণ কঠিন কঠিন ভাষা, তো অত তো পণ্ডিত নই, বুঝতেও সময় লাগে, আর দাঁত ভেঙে যায় উচ্চারণ করতে গিয়ে। আর যেহেতু শরৎচন্দ্র তো খুব সহজ সরল ভাষায় লেখে, আমাদের মতো যারা আকাট মূর্খ তাদের পক্ষে সম্ভব। তো আমার শরৎচন্দ্র ভীষণ প্রিয় একজন লেখক। ওনার যত গল্প আছে বারবার 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 রিপিট করি। রবি ঠাকুর তো অবশ্যই আছেন, কিন্তু শরৎচন্দ্রের গল্পের বই পড়তে আমার বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মনে হচ্ছে যেন জানালার পাশে শরৎচন্দ্রের বইটা, শরৎ রচনাবলী নিয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা টাইম কাটিয়ে দিই। তা করলে তো হবে না বন্ধু, সকাল সকাল কাজে হাত লাগাতে হবে, না হলে আর মুখে হাত উঠবে না। তো হাজব্যান্ডের জন্য মাখিয়েছি হচ্ছে ছাতু, ওটাই ওকে দেবো আজকে। আর আমি কি খাবো দেখা যাবে সে পরে। লেবু কাটা হয়নি, লেবু কাটতে হবে। ছাতুর শরবত খাওয়া মানে ছেলে এখন ছাতু খায়, আগে খেত না। এখন ছেলে চটজলদি কলেজে চলে যায়, যার জন্য ছাতুটা ছেলেকে দিই। ছেলে বলে মা ছাতু, ও তাড়াতাড়ি করে চটজলদি কলেজে যেতে হয়, যা মানে তাড়াতাড়ি করে ছাতুটাই খেয়ে চলে যায়। ছাতুর শরবত একটু বানিয়ে নিয়ে খেয়ে চলে যায়, এটা পেটটাও ঠান্ডা থাকে। আর যেহেতু ওর কলেজে লাঞ্চ টাইম ছাড়া তো হয় না, তো ছাতুর শরবত দিলে ছেলে ওটা সুন্দর করে, ও নিজেই বানাতে শিখে গেছে, বানিয়ে খেয়ে চলে যায়। পেটটাও ঠান্ডা থাকে, সব ঠিক আছে। খাবারটাও হচ্ছে হেলদি। তো চলো বন্ধু, এই যে হাজব্যান্ডের জন্য ছাতু দিয়েছি, তার মধ্যে একটু মুড়ি দিয়েছি। এটা খাবে হাজব্যান্ড, আমি খাবো হচ্ছে ছাতুর শরবত। ছাতুটা শেষ হয়ে গেছিলো, আনা হয়নি। আর লেবুটা কাটা হয়নি জানো তো বন্ধু, একটু লেবু দিতে হবে, লেবু না দিলে ভালো লাগে না। আর একটা বলছি, ছাতুর শরবতে যদি তোমার ওই যে ফুচকার যে পানিপুরি মশলাটা আছে না, একটু হালকা লবণ, একটু বিট নুন আর ওই পানিপুরি মশলাটা দিয়ে খেয়ে দেখো বন্ধুরা, হেভি লাগে খেতে, হেভি দারুণ লাগে। হ্যাঁ, একবার খেয়ে দেখো। চলো আমি এবার কাজে হাত দিই, টুকটাক যেটুকু আছে সারি, তোমাদের সঙ্গেই অবশ্য সারবো, কারণ এটা হচ্ছে হাজব্যান্ডের যে ছাতু মুড়ি মেখে দিয়েছি, আসলে উনি খেয়ে চলে যাবেন, আমি ততক্ষণে কাজগুলো করে নেব। আসলাম, প্রণাম করলাম করে আজকে আগেই চাটা খেয়েছিলাম। ঠাকুর প্রণাম করে পুজো তো দেওয়া হচ্ছে না, তো পুজোটা ছেলে আসুক দেবে। এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, হাত দেবো। এই যে এ ঘর বেড কভার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। টেবিল ওই ব্যাগটার মধ্যে রয়েছে কিছু আয়রন করা জামা কাপড়, যেটা আমাকে ভিতরে ঢোকাতে হবে। এদিকে সব পরিষ্কার করে নিয়েছি। এবার যাব হচ্ছে ওই ঘরটাতে, তার সাথে খাবো হচ্ছে 1 গ্লাস জল। তো একটা কথা বলি বন্ধুরা, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করা হয়, তখন দ্রৌপদী রজস্বলা ছিলেন, ঠিক আছে? তো দুঃশাসন যখন দ্রৌপদীকে টেনে হিঁচড়ে, দুর্যোধন যখন বলছে যে যাও
দাসী দ্রৌপদীকে নিয়ে আসো, ঠিক আছে? তখন যখন দ্রৌপদীকে আনতে যাচ্ছে, মানে আনতে গেছে, তখন বলছে দ্রৌপদী যে তোমার এত বড় সাহস, আমি তোমার বৌদি, তোমার মাতৃসম, তুমি আমাকে এইভাবে টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারো না। তখন বলছে না, এটা আদেশ, তুমি দাসী, তোমার স্বামী তোমাকে হেরে জোয়াতে পাশা খেলায় হেরে গেছে তোমাকে। বলছে ঠিক আছে, তবুও মানলাম, হেরে যদিও যাই, মানছি হেরে গেছে, হেরে যদিও যাই, তো আমি এখন রজস্বলা, আমি এই এই মুহূর্তে, এটাও কেটে দেবো, এই মুহূর্তে আমাকে এইভাবে তোমরা নিয়ে যেতে পারো না। হ্যাঁ, তো আমি এখন রজস্বলা, আমাকে এই মুহূর্তে নিয়ে যেতে পারো না। তো দুঃশাসন তো কোনো কথাই শুনলো না, দ্রৌপদীকে টেনে হিঁচড়ে ওখান থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর দ্রৌপদীকে যখন আছড়িয়ে ফেলে, তখন তো রজস্বলা ছিলেন উনি, তো ওনার সেই মুহূর্তে মানে শারীরিক অবস্থা খুবই দুর্বল। উনি সব দিক থেকেই, সবাই হয়তো জানো, কারণ যেটা ছাড়া মাতৃত্ব ইনকমপ্লিট, সেই মাতৃত্ব নিয়েই কথা বলছি। তো যখন টেনে হিঁচড়ে ফেললেন, ভগবান শ্রীকৃষ্ণ তো সবই দেখতে পাচ্ছেন, তো সেটা সকলেই দেখছেন যে ওনাকে এরকমভাবে টেনে হিঁচড়ে মাটিতে ফেলা হলো। তার পরিপ্রেক্ষিতে ওনার যে রক্তক্ষরণ হচ্ছে সেটাও সবাই দেখছেন, কিন্তু তখনও সেটা সবাই চুপচাপ, কোনো নির্বিকার, কোনো কথা বলছেন না। যত ওখানে রথী মহারথী আছে তারা সকলেই চুপচাপ। তো যখন ওনার রক্তক্ষরণ হচ্ছে প্লাস ওনার বস্ত্রহরণ করা হচ্ছে, দুটো একসাথে করা হচ্ছে, তখন কর্ণের ভাই বিকর্ণ, কর্ণের ভাই বলছি, দুঃশাসনের ভাই হচ্ছে বিকর্ণ, যে হচ্ছে দুর্যোধনের ভাই দুঃশাসন, দুঃশাসনের পরে হচ্ছে বিকর্ণ। সে তখন বলছে যে দেখো, ও তো গৃহবধূ প্লাস ও রজস্বলা, এখন ওকে এই মুহূর্তে এটা করো না, এটা অন্যায়, এটা পাপ। তো না, কে কার কথা শুনবে না। ওই জন্য বেশি কিছু কখনোই, সে পুরুষ, আফটার অল সে পুরুষ, একটা মেয়ে, তাকে তো এরকম করতেই হবে, সে জিতেছে, তাকে এরকম করতেই হবে। তো যখন কোনো কিছুই হলো না, কোনো কিছুতেই দ্রৌপদীর চিৎকারে যখন কোনো পুরুষই সাড়া পেল না, কোনো পুরুষই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল না, তখন ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাই বলেছে। তখন উনি যখন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলেন, যে এটা হয়তো সবাই জানো তোমরা, যে উনি যখন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলেন, ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই ওনাকে সাহায্য করেছিলেন, যিনি অনাদিরাদি গোবিন্দ, অবশ্যই উনি সাহায্য করেছিলেন, সেটা সবারই জানা, সেটা নতুন করে বলার কিছু নেই। তো তখন দ্রৌপদী, যার জন্য মেয়েরা যখন রজস্বলা হয় তারপর থেকে, ওই দাপর যুগের পর থেকে, তার আগের থেকেও হতো, মেয়েরা যখন রজস্বলা হয় তখন তাদেরকে সবসময় মানে রেস্টে থাকতে বলা হয়, বা এই প্রথাটা তারপর থেকে, দ্রৌপদীর বস্ত্রহরণের পর থেকে মেয়েরা যখন রজস্বলা হয় তারপর থেকে মেয়েদের একটু রেস্টে থাকতে বলা হয়, একটু কাজকর্ম এটা এই প্রথাটা দ্রৌপদী প্রচলন করেছিলেন, ঠিক আছে? দ্রৌপদীর বস্ত্রহরণের পর দ্রৌপদী যখন এটা দেখলেন যে আমার সাথে এটা হচ্ছে, এটা এত, তখন উনি মেয়েদের বলেছিলেন যে তোমরা রেস্টে থাকো, তোমাদের বেশি কাজকর্ম করা উচিত নয়, এইগুলো বলেছিলেন। তো রজস্বলার কারণ হচ্ছে এটা, যার কিন্তু এখন তো আমাদের তো আর উপায় নেই ওই বেদ করাটা, তো এটাই হচ্ছে কারণ। আর রামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন, যখন সারদা মা ঠাকুর রামকৃষ্ণের জন্য যখন ভোগ রান্না করতেন, তখন রামকৃষ্ণদেব বলেছিলেন সারদা মা অন্য একে দিয়ে ভোগ রান্না করাতেন, ঠিক আছে? রামকৃষ্ণর যে সবসময় থাকতো, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওনাকে দিয়ে ভোগ রান্না করাতেন। তখন রামকৃষ্ণদেব বললেন যে তুমি কেন ভোগ রান্না করছো না, তোমার মা কেন ভোগ রান্না করছে না? তখন বলেছিলেন, সারদা মা বলেছিলেন যে আমার এই কারণ, আমি এই জন্য ভোগ রান্না করতে পারছি না। তখন রামকৃষ্ণদেব বলেছিলেন আমি তোমার হাতের ভোগ ছাড়া আমি খাবো না, তোমার হাতের রান্না ছাড়া আমি খাবো না। এরকম রামকৃষ্ণদেব যেমন শুক্তো এগুলো খেতে ভালোবাসতেন, তো বলেছিলেন যে আমি তোমার হাতের রান্না ছাড়া আমি খাবো না, অন্য কোনো রান্না আমি খাবো না, কারোর হাতের রান্না। তুমি আমার সেবা দেবে, তুমি যদি মন থেকে শুদ্ধ হও,
মন থেকে যদি শুদ্ধ হও তাহলে তোমার কোনো সূচি নাই, কোনো অসুচি নাই, সবটাই সূচি, তুমি যদি মন থেকে শুদ্ধ হও। তো রামকৃষ্ণদেব যেটা করতেন, মা যখন রজস্বলা হতেন তখন রামকৃষ্ণদেব মায়ের হাতেরই রান্না খেতেন। রামকৃষ্ণদেব এটা বলে গেছেন যে কেউ যদি মন থেকে শুচি হয়ে ঠাকুরের ভোগ নিবেদন করে তো সেই ভোগ ঠাকুর অবশ্যই গ্রহণ করেন। তো এই হচ্ছে ব্যাপার। তো মা শারদা মা তারপর থেকে ঠাকুরের ভোগ রান্না করতেন, এবং মা এটাও বলে গেছেন যে তোমরা যদি কেউ চাও তো মন থেকে মায়ের ভোগ অবশ্যই নিবেদন করতে পারো, বা যে যার ইষ্ট দেবতা তার ভোগ অবশ্যই নিবেদন করতে পারো। কিন্তু আমাদের সমাজ কি মানবে বন্ধু? সমাজ মানবে না। বেড কভারটা কেমন করে পাতলাম, সমাজ মানবে না। সমাজের থেকে আমরা, এই যে লোকাচার, এইগুলো থেকে আমরা আজও বেরিয়ে আসতে পারছি না। আমি নিজেও জানি, কিন্তু আমি নিজেই বেরিয়ে আসতে পারছি না। এই অন্ধবিশ্বাস, লোকাচার যেগুলো আমাদের পিছন দিকে টানে, যতই আমরা আধুনিক হই না কেন, যতই মায়ের কথা শুনে চলার চেষ্টা করি না কেন, কিন্তু ওই যে পিছন থেকে টানে। বেড কভারটা কি হয়ে গেছে, হচ্ছে কেন? যাই হোক, এটাই হচ্ছে আমাদের ঠাকুর পুজো না দেওয়ার, পুজো না করার আসল কারণ। ওই যে হয়ে এসেছে। আগেকার দিনে তো বলতো মেয়েদের, বাবা, মেয়েরা তো একদম সেই কর্নারে থাকতো, মেয়েদের জন্য তো কোনো ইয়েই ছিল না। তো আমাদের কিছু মহা পুরুষ যারা মেয়েদের জন্য অনেক কিছু করে গেছেন, মেয়েদের কথা বিদ্যাসাগর থেকে শুরু করে, রবি ঠাকুর থেকে শুরু করে, আমাদের শরৎচন্দ্র, যে যার শরৎচন্দ্র রচনাবলীতে প্রত্যেকটা ইয়েতেই, গল্পেই আপনারা যদি একটু ভালো করে দেখেন, শরৎচন্দ্রের রচনাবলীতে প্রত্যেকটা গল্পে মেয়েদের শিক্ষার কথা, মেয়েদের স্বাবলম্বী হওয়ার কথা প্রত্যেকটা গল্পে উনি তুলে ধরেছেন। শুধু মেয়েদের কথা, যে আপনার মেয়েদের স্বনির্ভর হওয়ার কথা। যখন ইংরেজরা এই যে দেশ বিরোধী যখন অত্যাচারিত প্রত্যেকটা, তখন শরৎচন্দ্র তো গল্প লিখছেন, কিন্তু ওনার গল্প তো সেটা পাবলিশড হতে হবে। সেটা পাবলিশড যদি শরৎচন্দ্রর নামে পাবলিশড হয় তো সেখানে তো ওনার সমস্যা, যার জন্য উনি মেয়েদের নাম দিয়েই গল্পগুলো পাবলিশড করতেন। শরৎচন্দ্রের ছদ্মনাম অলিলা দেবী, আপনারা সবাই নিশ্চয়ই জানেন, এটা নতুন করে বলার কিছু না। তো এই হচ্ছে ব্যাপার। তো নারী শক্তিকে এতটা দুর্বল ভাবার কিছু নেই। পুরুষ ছাড়া নারী চলে না, কিন্তু নারী ছাড়াও পুরুষরা চলে না। যেসব পুরুষরা বলে না যে নারীর কোনো অস্তিত্ব নেই, আমরাই সব কিছু, না বন্ধু, না। আপনি একদিন আপনার বাড়ির মা, বউ, বোন কেউ বাইরে যাক, আপনার সংসার চলবে না। হ্যাঁ, চলছে না, অবশ্যই চলছে না বলার ভুল, চলছে, কিন্তু যাদের উপায় নেই তারা চালাচ্ছে। সব হচ্ছে বন্ধু, বিজ্ঞান এত উন্নত, সায়েন্স এত উন্নত, কিন্তু মা হতে সেই একটা নারীকেই দরকার, তাই না? মা হতে গেলে একটা নারীকেই দরকার। এই কথা বলতে বলতে এটা হয়ে গেল। চলো, আর কিছু মোছামুছি আছে, ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখায় ভীষণ খারাপ। চলো এগুলো গুছিয়ে নিই, তারপর আজকে করব হচ্ছে একটু চিকেন। ড্রেসিং টেবিলটা ভালো করে গোছাতে হবে, এগুলো মুছতে হবে। বেড কভারটা পাতলাম, এটা একটা অন্য বেড কভার, আর এই দেখো এটা কাচবো। চলো পেতে নিয়ে করে নিই, ঝপাঝপ করে নিই। গোছানো, এইদিকে সব বেড কভার তুলে দিয়েছি, নতুন বেড কভার, এদিকে আল্লা সব গুছিয়ে নিয়েছি যেটুকু যা ছিল। এদিকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর চিরুনিগুলো রয়েছে আমার হাতে, এগুলো কাচবো। এদিকে এটা গুছিয়ে নিয়েছি, টিভি ক্যাবিনেট সব পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, এগুলো এবার গরম জলে ভিজিয়ে কাচবো হচ্ছে স্নান করার আগে। এখন রান্না করব, ভিজিয়ে নিয়ে তারপরে। আর এটা হচ্ছে আমার এক পাশের বাড়ির পুজো হয়েছে, ওখান থেকে অক্ষয় তৃতীয়ার প্রসাদ দিয়ে গেল। ওই যে সামনের যে দোতলা বাড়িটা দেখা যাচ্ছে, সীমা, ওদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল।
এই যে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে। আর এই যে ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, এই ঘরও পরিষ্কার করে দিয়েছি, ঠাকুর তো পরিষ্কারই আছে, এগুলো সব করে দিয়েছি। এবার ঝপ ঝপ করে রান্না করে নেবো, করে নিয়ে পরে আবার আসছি। রান্না দেখি কি করব হচ্ছে চিকেনের মধ্যে এই যে এখানে একটা আমি মশলা করে রেখেছি। এই মশলাটার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দিয়েছি এটার মশলা। আর এখানে আছে একটু দই, টক দই, কারণ আমি টমেটোও পেস্ট করে দিয়েছি, যার জন্য অল্প একটু টক দই দেবো। টক দই দিলাম। আর দেবো হচ্ছে এই মশলাটা যেটা আমি করে রেখেছি, এই মশলাটা দেবো চিকেনের মধ্যে। চিকেনটা আমি ধুয়ে ভালো করে একটু লবণ, একটু হলুদ দিয়েছিলাম আগে। আর এই মশলাটা দেবো, এই যে মশলাটা দিয়ে দিলাম ভালো করে। মশলাটা দিলাম, লবণটা দেবো না, অল্প সামান্য দিয়েছি, কারণ বেশি লবণ দিলে জল ছাড়বে, জল কাটবে, কষতে পারবো না ভালো। আর দেবো হচ্ছে একটু কাঁচা তেল দিলাম, আবার রান্নাতে তো অবশ্যই দেবো। এটা মেখে নেব ভালো করে হাত দিয়ে। যা মশলা দেওয়ার দিয়ে দিয়েছি এর মধ্যে, ঠিক আছে। এবার এটা ভালো করে মেখে নেব। আর জল ঝরিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে। এই যে এইভাবেও করি, আবার ওই যে আপনার ভেজে রান্নাও করি আমি। চিকেনটা আগে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়ে তারপরে রান্না করি। এখানে মশলাটা সব মাখানো আমার কমপ্লিট। একটু মজবে, একটু ফ্রিজে রাখলে ভালো হয় 10 মিনিট মতো। তো যাই হোক, মজে আসবে। অল্প লবণ দিয়েছি, আর লবণ দেবো আবার পরে রান্নাতে। আর এখানে কিছু টমেটো, কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর কিছু দেওয়া লাগবে না। এবার কি বলে, আমি একটু ঢাকা দিয়ে, টাইম তো নেই, একটু ফ্রিজে রাখবো যতটুকু হয়। চলুন, এই কড়াটাতে এঁচড় দিয়েছিলাম হলুদ দিয়ে সিদ্ধ করতে, দিয়ে দেখছি দেরি হয়ে যাবে বলে এটা ঢেলে আবার এটাতে দিলাম, যার জন্য কড়াটার এরকম অবস্থা হয়েছে। দেখুন না যে কড়াটার এরকম অবস্থা। তো কড়াতে দেবো হচ্ছে তেল, চিকেনটা এদিকে বসাবো, আর এঁচড়টা দেরি হয়ে যাবে বলে ওইদিকে দিলাম। তেল দিয়েছি, তেলটা গরম হোক, গরম হলে 4 টুকরো আলু কেটেছি, কারণ 4 টুকরো আলুটা ভাজবো, ভেজে তারপর কী করে চিকেনটা রান্না করছি দেখাচ্ছি। এই যে 4 টুকরো, এইটা 4 টুকরো আলু, কারণ হাজব্যান্ড আলু খায় না। আর দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, এটা দিলাম ফোড়ঙে। তারপরে দেব পেঁয়াজ, আর হলুদটা আমি আগেই দিয়েছি, যার জন্য ছিটকাই, আমাদের আগেই বলেছি হলুদ দিলে আমার ছিটকাই বলে আমি ভীষণ ভয় পাই। তো পেঁয়াজটা দিয়েছি, এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, একটু ভেজে নেব, একটু লাল করে ভেজে নিই। তারপরে টমেটোটা দেবো, লাল করে ভেজে নিই। হালকা একটু লবণ দিলে হতো, কিন্তু দেবো না, বুঝতে পারবো না পরিমাণটা তখন। এখন দিলে আবার পরে দিলে তখন লবণের পরিমাণটা বুঝতে পারবো না। চলো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়েছি। টমেটোটা আর ভাজবো না, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজেছি। এবার দেবো হচ্ছে, এই যে একটু ফ্রিজে রেখেছিলাম চিকেনটা, এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এবার দেবো ঝপাং করে ঢেলে। এটা ঝপাং করে ঢেলে দিলাম, পরে এটা মুছে দিচ্ছি আমি। এবার কষাবো, ঢেকে ঢেকে অবশ্যই কষাবো, কারণ না ঢাকলে তো। লবণটা একটু পরে দেবো, দিয়েছি সামান্য, আর একটু পরে দেবো। ঢেকেই কষাবো মাংসটা। ঢেকে কষালে আমার মনে হয় যে কোনো রান্না ঢেকে কষালে বাটিটা একটু মুছে দিয়ে দিই। যে বাটিটাই আমি দিয়েছিলাম, এটা মুছে দিয়ে দিলাম।
মনে হয় যেন ঢেকে কষালে পরে ওটা দিয়ে নেবো। হ্যাঁ, এবার ঢেকে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দেবো। আর ওদিকে হচ্ছে চিকেন, ভাতের জল রেডি করে রেখেছি। আজ একটু ভাতটা দেরি করে করবো, কারণ ছেলে আসবে তো, ছেলে এসে খাবে, খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো অবশ্যই দেখাচ্ছি কি অবস্থা। ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে রেখেছিলাম, তো গ্যাসটা সিম করে রেখেছিলাম। এই দেখো জল ছেড়ে এসেছে, সাইড দিয়ে তেলও ছেড়েছে। একটু ভালো করে কষাবো। আলুটাও দিয়ে দিয়েছিলাম, কারণ আলুটা বড় বড় করে কেটেছি, তো যদি সিদ্ধ না হয় এই ভেবে আলুটাও দিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসটা জোর দেব, কষিয়ে নিই ভালো করে। কষানোর পর হচ্ছে জোর দেব, এই ইয়ে করব, জল অল্প দেব, আবার একটু ঢাকবো, ঢেকে দেব। আর এদিকে প্রেশার এটা হয়ে গেছে, এটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো হচ্ছে জল, অল্প জল দেবো, গরম জলটা ফুটালাম, ফোটাতে দিয়েছিলাম, ওই জল দেবো। দুই সাইড দিয়ে তেল মোটামুটি ছেড়ে দিয়েছে। এবার দেবো হচ্ছে জল। এখানে গরম জল করতে দিয়েছিলাম, আজকে ভাতটা বসাবো দেরি করে, তো একটার সময় বসাবো, কারণ ছেলে আসবে, নাহলে ও বাবু আস্তে আস্তে ভাতটা আমার ঠান্ডা হয়ে যাবে। আর ওর বাবা খাই দুটোই, ভাত হতে 10 মিনিট লাগবে। চাল ভেজাতে দিয়েছি, দেখো খুব অল্প জল দিয়েছি, বেশি জল দিইনি। এবার চিকেনটা করবো কষা কষা, মাখা মাখা একদম। ঝোল ছেলে খেতে চায় না, অতটা পছন্দ করে না, পাতলা ঝোল, একদম কষা কষা করবো, মাখা মাখা টাইপের করবো। জল দিয়েছি, ফুটুক, এবার ঢেকে দেবো। প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ এবার ফুটছে, ফুটে যাক। এদিকে এবার ভাতটা বসিয়ে দেবো, গ্যাস কমিয়ে দিয়েছি। আর অবশ্যই ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে। আর আমি খাচ্ছি হচ্ছে ওই যে আমার বন্ধু, পাশের বাড়ির সামনের বাড়ি, পাড়ার মানে বন্ধু, আবার পাড়ার সামনের বাড়ি, ওদের বাড়িতে আজকে হয়েছিল হচ্ছে ইয়ে পুজো, অক্ষয় তৃতীয়া নারায়ণ পুজো হয়েছিল। তো প্রসাদ দিয়ে গেছিলো, লুচি টুচি সবই দিয়ে গেছে। আমি খেয়েছি সকালে ছাতুর শরবত, হাজবেন্ডকেও ছাতু দিয়েছিলাম। এখন সিমটি কটা বাসন করেছে, কটা ধোবো। আর খাচ্ছি হচ্ছে মিষ্টি, অল্প পুজোর প্রসাদ। ছিল সেগুলো সব গোছালাম, দুটো বেড কভার। আর কত ফুল ফুটেছে দেখবে বন্ধুরা, এই দেখো কত জবা ফুটেছে। কিন্তু দুর্ভাগ্য আজকে পুজো দেওয়া হলো না, হাজব্যান্ড পারে না অত গুছিয়ে পুজো দিতে। আর এই দেখো কত ফুল ফুটেছে, প্রচুর ফুল, আর কত জবা ফুটেছে, প্রচুর জবা ফুল ফুটেছে। আর এদিকে জামা কাপড়গুলো শুকনোগুলো তুলতে আসলাম, রোদ্দুর আছে কলতলায়, তুলে নিই। কত ফুল দেখাই তোমাদের আরেকবার, তো জবা ফুটেছে, পুরো গাছ ভর্তি। এদিকেও প্রচুর সাদা ফুল ফুটেছে, এই দেখো কত সুন্দর সুন্দর জবা। কি করা যাবে, এই যে কত সুন্দর সুন্দর জবা দেখেছ, এই দেখো, এই দেখো প্রচুর জবা ফুল ফুটেছে গাছে আছে। দেখি কি অবস্থা, জল দিয়ে ঢেকে রেখে গেছিলাম। ওয়াও, লাভলি হয়ে গেছে, কমপ্লিট। এটার মধ্যে দেব হচ্ছে একটু চিকেন কারি মশলা, একটু চিকেন কারি মশলা দিলাম। আর দেব হচ্ছে 1 চামচ মতো ঘি। আরো দেখি ঘিটা তুলি, নাও ঘিটা তুলি। দেব হচ্ছে, ঘিটা শেষও হয়ে গেছে, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঢাকন করে দিয়ে দিয়েছি। এবার ব্যাস
হয়ে গেছে, সমস্ত কিছু দেওয়া আমার কমপ্লিট। আর একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু মিশিয়ে জাস্ট গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পর এটাকে আমি নামাবো। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, একটু মাখা মাখা কষা কষা। আর হাজব্যান্ড যদি তেল ফল মানে তেল মশলাতে এগুলো তো কিছু খাবে না, গ্যাস বন্ধ করে দিলাম, জাস্ট 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পর তারপর এটাকে বাটিতে ঢালবো, ঢেলে দেখাবো কেমন হয়েছে। আর কি কি রান্না করলাম সেটাও দেখিয়ে দিই তোমাদের। কি কি রান্না করেছি, আমি জাস্ট স্নান করে আসলাম। এখানে রয়েছে ডাল, কালকের মুগ ডাল। আর এখানে রয়েছে কালকের একটু কলমি শাক ভাজা, এটা আমি খাবো না, হাজব্যান্ড খাবে। আর হচ্ছে এখানে রয়েছে কাঁঠালের কাঁঠালের ঘন্ট, মুগ ডাল ভাজা দিয়ে ঘি গরম মশলা দিয়ে করেছি। আর এখানে হয়েছে স্যালাড, শসা পেঁয়াজ কাটা, আর দইটা ফ্রিজে আছে। আর এই যে ভাত করেছি বন্ধুরা, ভাতটা একবারে করে নিয়েছি দুবেলাকার। আর এখানে করেছি এই যে ঝাল ঝাল করে চিকেন কষা, একদম কষাই বলতে পারো, একটু জল দিয়েছি, গরম জল। এই হচ্ছে আজকের মেনু। আর আমি এর মধ্যে স্নান করে চলে এসেছি। স্নান করে এই শ্যাম্পু করলাম, কদিন শ্যাম্পু করা হয়নি, কালকে ছেলের জন্মবার ছিল, শ্যাম্পু করিনি। স্নান টান করে এই বসবো এবার। স্নান হয়ে গেছে, সব কমপ্লিট মোটামুটি। তো এবার আসলে, ও হাজব্যান্ড আসেনি, কান্তিবাবু আসলে খেতে দেবো, এখনও আসেনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই বেল বাটনটা অল করো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে সবথেকে যেটা আমি বলতে ভুলেই গেছি, মনে আছে যদিও, অক্ষয় তৃতীয়া। তো শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসায় থেকো। আমারও আজকে একটা হালখাতা আছে, বললাম না যে কাঠের ভাই কাজ করে, ওই ভাইয়ের দোকানে আছে, ওখানে যেতে হবে। ছেলে আসবে, ছেলে যাবে, হাজব্যান্ড আসলে ওকে খেতে দিয়ে দেবো। আর আমি খাবো হচ্ছে ছেলে আসলে, বাবু আর আমি খাবো দুজন একসাথে। কতদিন পর ছেলে আসছে, 4টে বেজে যাবে যদিও, তবুও ছেলে আর আমি একসাথে খেতেই বেশি ভালোবাসি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কমেন্টস অবশ্যই করবে কিন্তু। ওকে, আজকের মতো আসলাম, টাটা।